হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। তারেক টপ 10 টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি তারেক। আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। গত পর্বগুলোতে আমি পিকচার সম্পর্কে আলোচনা করেছিলাম, অর্থাৎ এমএস ওয়ার্ডে কিভাবে আপনারা পিকচার ইনসার্ট করবেন এবং পিকচার এডিট করবেন সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমি সেভ সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ আপনারা এমএস ওয়ার্ডে কিভাবে সেভ নিয়ে আসবেন বা ইনসার্ট করবেন এবং পরবর্তীতে সেই সেভ নিয়ে কিভাবে কাজ করবেন সে সম্পর্কে আলোচনা করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো যদি পেতে চান তাহলে বেল বাটনটি প্রেস করুন। আর ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন আমাদের দৈনন্দিন কাজে সেভ প্রয়োজন হয়, অর্থাৎ আপনারা যখন ডিজাইন করবেন সেটি যে কোনো সফটওয়্যার হতে পারে, তখন আপনাদের সেভ ব্যবহার করতে হবে। সেভ ব্যবহার আপনার ডিজাইনকে, অর্থাৎ আপনি যে কাজটি করছেন সেই কাজটিকে অনেক সুন্দর করে ফুটিয়ে তুলতে সহায়তা করে। এমএস ওয়ার্ডে যদি আপনারা ডিজাইন করতে চান তখন আপনাদের সেভ প্রয়োজন হবে। এখন আমি দেখাচ্ছি কিভাবে আপনারা সেভ নিয়ে কাজ করবেন। একটি ডকুমেন্টে সেভ ইনসার্ট করতে হলে আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবের আন্ডারে ইলাস্ট্রেশন গ্রুপ রয়েছে, এই গ্রুপে চলে যেতে হবে। এই গ্রুপে গিয়ে সেভস নামের একটা অপশন দেখা যাচ্ছে, এইখানে একটি অ্যারো পয়েন্ট দেখা যাচ্ছে। এইখানে যদি ক্লিক করি আমরা, এখানে অসংখ্য সেভ রয়েছে, আমরা এখান থেকে ইনসার্ট করে নিতে পারি। যেমন এই যে আমাদের এখানে হার্ট রয়েছে, এই হার্টের সেভটা ড্রয়িং করে নিব। এখানে আমি ক্লিক করলে ড্র করে নিই, তাহলে দেখেন আমার সুন্দর একটি সেভ হয়ে গেল। এই শেপটি ড্রয়িং করার পর আমরা যদি এই শেপের উপর ক্লিক করি তাহলে আমরা একটা ফরম্যাট নামের অপশন চালু হয়ে যাবে। এখানে এই ফরম্যাট নামের অপশন দ্বারা আমরা এই শেপটাকে বিভিন্ন ওয়েতে মডিফাই করতে পারবো। তো আমরা এইখানে দেখছি ফরম্যাট নামের একটি অপশন চলে এসেছে। এখান থেকে এইখানে একটি ইনসার্ট শেপ নামের একটা গ্রুপ চলে এসেছে। এই গ্রুপের এইখানে দেখেন একটি মোর নামে অপশন রয়েছে। তো আমরা যদি আরো একটা শেপ নিতে চাই তাহলে আমরা কিভাবে নেব দেখেন, আমরা আবার যদি ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে আমরা যদি আবার শেপসের অ্যারোতে ক্লিক করি, তারপরে আমাদের এই পেজটা আসতেছে। তো আমরা এত দূরে যাব না, আমরা শর্টকাট কাজ করার জন্য এখন ফরম্যাট থেকে মোরে ক্লিক করব, তখন কিন্তু আমরা এইখান থেকে কাজগুলো করে নিতে পারবো। তো আমার আরেকটা সেভ দরকার, এই জন্য আমি আরেকটা সেভ নিয়ে নিচ্ছি। আমি এই অ্যারোটা আমি এখানে নিয়ে নিচ্ছি। তো আমি এই অ্যারোটা নিলে আমি এখান থেকে যদি ড্র করে নিই তাহলে দেখেন আমার এই অ্যারোটা ড্র হয়ে গেল। আমরা এখানে যে সেভটি নিলাম সেটি কিন্তু ড্র করে নিয়েছি, আবার এই হার্ডের যে সেভটি নিয়েছি সেটাও কিন্তু আমরা ড্র করে নিয়েছি। তো আমরা এবার দেখব কিভাবে আমরা এক ক্লিকের মাধ্যমে সেভ নিয়ে আসবো। তো এইখানে রেক্টেঙ্গুলার সেভ রয়েছে, আমি যদি এর উপর ক্লিক করে আমি যদি এইখানে ডকুমেন্টে যে জায়গায় আমরা নিতে চাই সেই জায়গায় যদি একটি ক্লিক করি তাহলে দেখেন আমার সেভটি এখানে চলে আসলো। তো এই সেভটি এখন আমার কি হয়ে আছে, এটি মার্ক হয়ে আছে। তো আমার যদি বাইরে একটা ক্লিক করি তাহলে এটি আনমার্ক হয়ে যাবে। দেখেন আমি বাইরে ক্লিক করতেছি, এটি আনমার্ক হয়ে গেল। আবার যদি আমি ডিলিট করার জন্য মার্ক করতে চাই তাহলে আমি এটার উপর ক্লিক করলে আমার এই যে এই গোল পয়েন্টগুলো চলে এসেছে চারিদিকে, যখন ধরে যাবে এটা তখন এটি ডিলিট করার জন্য প্রস্তুত বা আমার এটি মার্ক হয়ে গেছে। এখন যদি আমি কিবোর্ড থেকে ডিলিট অথবা ব্যাক স্পেস যে কোনো একটা দেই তাহলে আমার এটি কিন্তু ডিলিট হয়ে যাবে। আমি এই যে ডিলিট চাপ দিচ্ছি, আমার কিন্তু এটি চলে গিয়েছে। এখান থেকে আমরা শুধু যে নির্দিষ্ট সেভই নিতে পারবো তা না, আমরা ইচ্ছে করলে আমরা ড্র করেও সেভ নিয়ে নিতে পারি। তো আমি এখানে ফরম্যাট ট্যাবের উপরে ক্লিক করলে এখান থেকে আমি মোরে চলে যাব। মোরে চলে গিয়ে এখানে কার্ভ নামে একটি সেভ রয়েছে, আমি এটার উপর ক্লিক করলে দেখেন আমি যদি সর্বপ্রথম এখানে টান দিয়ে এখানে একটি ক্লিক করি, তারপরে আবার যদি এইভাবে টান দিয়ে আরেকটি ক্লিক করি, ক্লিক করে আবার যদি এরকম টান দিই তাহলে দেখেন আমার কিন্তু একটি সেভ তৈরি হয়ে গেল। এভাবে সুন্দর করে আমরা একটি সেভ তৈরি করে নিলাম। আবার এখান থেকে আমরা আমাদের ইচ্ছে মতো সেভ ড্র করে নিতে পারি। কিভাবে করব সেটা আমি মোরে চলে যাচ্ছি। মোরে গিয়ে আমাদের এই যে এখানে স্ক্রাইবেল নামের একটা সেভ রয়েছে, এটির উপর ক্লিক করি। আমরা আগেরটা কি করেছিলাম, ড্র করে একটা ক্লিক করেছিলাম। এবার আমরা ড্র করে কোনো ক্লিক করব না, ধরে রেখে যেরকম দরকার, যেমন আমি একটা ওভাল নিতে চাচ্ছি তাহলে এইভাবে ধরে আমি গোল আকৃতি করে এখান থেকে এইভাবে
মিলিয়ে দিব, তাহলে আমার এরকম দেখেন একটি সেভ কিন্তু তৈরি হয়ে গেল। এইভাবে আমরা ইচ্ছে মতো ড্র করে সেভ তৈরি করে নিতে পারি। তো আমি এই সেভগুলো ডিলিট করে দিচ্ছি। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে এডিট সেভ। সেভের কাজটা কি, এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে চেঞ্জ সেভ, এডিট পয়েন্ট, এই দুটি অপশন রয়েছে। এখান থেকে আমরা এই সেভটা কিভাবে চেঞ্জ করব এই এডিট সেভ দ্বারা, এইটা আমরা করতে পারবো। তো আমরা যদি এইখানে চলে যাই, এখানে গিয়ে চেঞ্জ সেভে ক্লিক করি, তাহলে আমাদের দেখেন এইখানে কিন্তু অসংখ্য সেভ রয়েছে। আমি যে সেভটা নিতে চাই, মনে করেন আমি রেক্টাঙ্গেল সেভটা নিতে চাই, তাহলে আমি এখানে ক্লিক করলে আমার দেখেন এই যে রেক্টাঙ্গেল শেপটা চেঞ্জ হয়ে গেছে। আমি এটি ডিলিট করে দিচ্ছি। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে এডিট পয়েন্টস। তো এই এডিট পয়েন্টের কাজটা কি, আমি যদি এইখানে মোর অপশনে চলে যাই, এখান থেকে যদি আমি একটি রেক্টাঙ্গেল ড্র করে নিই, তাহলে দেখেন এইখানে কোন জায়গায় কি পয়েন্ট রয়েছে আমি কিন্তু জানতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমি যদি এখান থেকে এডিট পয়েন্টে ক্লিক করি, তাহলে আমার 4টা পয়েন্ট চলে আসবে। আমার এখানে, এখানে এবং এখানে, এখানে 4টা পয়েন্ট চলে আসবে। তো আমি এখানে ক্লিক করতেছি, দেখেন আমার 4টা পয়েন্ট কিন্তু চলে এসেছে। তো আমি এই পয়েন্টগুলা, বা আমি যদি এইখানে একটা পয়েন্ট নিতে চাই বা এইদিকে একটা পয়েন্ট নিতে চাই, আমার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই শেপটা এরকম দরকার পড়তেছে না, একটু ভিন্ন ধর্মী আমি শেপটা চাচ্ছি। তাহলে আমার কি করতে হবে, এখানে একটু পয়েন্ট আনতে হলে আমার যে এই যে এরকম একটা পয়েন্ট আসবে, এখানে যদি একটা ক্লিক করি, ক্লিক করে যদি একটু টান দিই, দেখেন একটি পয়েন্টে চলে এসেছে। আবার যদি এইখানে আমি একটা ক্লিক করে টান দিই, তাহলে আমার শেপটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আবার যদি আমি এইখানে একটা ক্লিক করে আমি ভিতর দিকে নেই, তাহলে কিন্তু আমার শেপটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যদি এখানে ক্লিক করে পয়েন্টটা ভিতরে নিই, দেখেন আমার কিন্তু শেপটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। তো আমরা এইভাবে এডিট পয়েন্টের কাজটা করতে পারি। এখান থেকে আমি এই শেপটাকে ডিলিট করে দিচ্ছি। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ড্র টেক্সট বক্স। এর কাজটা কি, যখন অনেক সময় আমাদের ডকুমেন্টে লেখার প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে আমরা এই টেক্সট বক্স ড্র করে যে কোনো জায়গায় লিখতে পারি। তো আমি যদি এই টেক্সট বক্সে ক্লিক করি, ক্লিক করে আমি যদি একটা টেক্সট বক্স ড্র করে নিই এবং এখানে আমি যদি লিখে দেই তারেক টপ 10 টেকনোলজি, এই লেখাটাকে আমি যদি একটু বড় করে নিতে চাই, তাহলে আমি এখান থেকে একটু বড় করে নিলাম লেখাটা। দেখেন আমি এখানে বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে এই লেখাটা আমার দরকার হচ্ছে এই জায়গায়, তাহলে আমি কি করব, এখানটাতে ধরে আমি যে কোনো জায়গায় রাখতে পারি। এখানে রাখতে পারি, আমি যদি আরো টপে নিতে চাই টপে নিতে পারি, আবার এই দিকে নিতে চাই এইভাবে নিতে পারি, আবার এই দিকে নিতে চাই এভাবে নিতে পারি। আমার যে কোনো জায়গায় দরকার আমি এইভাবে কিন্তু টেক্সট বক্সটাকে নিয়ে যেতে পারি। এখন আমরা যদি এই শেপটাকে মডিফাইড করতে চাই, তাহলে আমরা কি করব, এই যে শেপ স্টাইল নামের এই গ্রুপটা রয়েছে, এখানে দেখেন মোর নামে একটা অপশন রয়েছে। আমরা এখানে চলে যাব। এখানে চলে গিয়ে আমাদের এখানে বিভিন্ন কালার রয়েছে, রেডিমেড স্টাইলের কালারগুলো পাবো। তো আমরা যেটা আমার পছন্দ সেই অনুযায়ী, আমার এইটা পছন্দ, আমি এটা দিয়ে দিচ্ছি। তো দেখুন সুন্দর একটা রেডিমেড স্টাইল কিন্তু এখানে চলে আসলো। সেম ওয়েতে আমরা যদি এই শেপটাকে আমরা একটি কালার দিতে চাই, তাহলে আমরা কি করব, আবার আমরা এখান থেকে এই যে রেডিমেড স্টাইলের এখানে ক্লিক করে আমরা যদি এই কালারটা দেই, তাহলে দেখেন আমার সুন্দর কিন্তু এই কালারটা এখানে হয়ে যাচ্ছে। এইভাবে আমরা যে কোনো শেপকে মডিফাই করতে পারি। ভিডিওতে আমি শেপ ফিল, শেপ আউটলাইন, শেপ ইফেক্ট, এই তিনটি অপশনের কাজ আপনাদের সুন্দর মতো বুঝিয়ে দেব এবং কিভাবে কাজগুলো করতে হয় সেইগুলো সহজ পদ্ধতি দেখিয়ে দেব। আশা করি আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমি আপনাদের সাথে ইনসার্ট ট্যাবের ইনসার্ট শেপ, ড্র শেপ, চেঞ্জ শেপ, এই তিনটি শেপ সম্পর্কে আলোচনা করেছিলাম। এই পর্বে আমি আপনাদের সাথে ইনসার্ট ট্যাবের আরো তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে শেপ ফিল, শেপ আউটলাইন, শেপ ইফেক্টস, এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে সেই শেপ নিয়ে কিভাবে কাজ করবেন সে সম্পর্কে আলোচনা করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো যদি পেতে চান তাহলে বেল বাটনটি প্রেস করুন। আর ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন আমাদের দৈনন্দিন কাজে শেপ প্রয়োজন হয়, অর্থাৎ আপনারা যখন ডিজাইন করবেন সেটি যে কোনো সফটওয়্যার হতে পারে, তখন আপনাদের শেপ ব্যবহার করতে হবে। শেপ ব্যবহার আপনার ডিজাইনকে, অর্থাৎ আপনি যে কাজটি করছেন সেই কাজটিকে অনেক সুন্দর করে ফুটিয়ে তুলতে সহায়তা করে। এমএস ওয়ার্ডে যদি আপনারা ডিজাইন করতে চান তখন আপনাদের শেপ প্রয়োজন হবে। একটি ডকুমেন্টে শেপ ইনসার্ট করতে হলে আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবের আন্ডারে ইলাস্ট্রেশন গ্রুপ রয়েছে,
এই গ্রুপে চলে যেতে হবে। এই গ্রুপে গিয়ে সেভস নামের একটা অপশন দেখা যাচ্ছে, এইখানে একটি অ্যারো পয়েন্ট দেখা যাচ্ছে, এইখানে যদি ক্লিক করি আমরা এখানে অসংখ্য সেভ রয়েছে, আমরা এখান থেকে ইনসার্ট করে নিতে পারি। যেমন এই যে আমাদের এখানে হার্ট রয়েছে, এই হার্টের সেভটা ড্রয়িং করে নিব। এখানে আমি ক্লিক করলে ড্র করে নিই, তাহলে দেখেন আমার সুন্দর একটি সেভ হয়ে গেল। এই শেপটি ড্রয়িং করার পর আমরা যদি এই শেপের উপর ক্লিক করি তাহলে আমরা একটা ফরম্যাট নামের অপশন চালু হয়ে যাবে। এখানে এই ফরম্যাট নামের অপশন দ্বারা আমরা এই শেপটাকে মডিফাই করতে পারবো। তো আজকে আমরা যে তিনটি বিষয় নিয়ে কথা বলবো সেই তিনটি বিষয় হচ্ছে সেভ ফিল, সেভ আউটলাইন আর সেভ ইফেক্ট। এই তিনটি বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো সর্বপ্রথম আমি চলে যাচ্ছি সেভ ফিলে। এইখানে একটি পয়েন্ট রয়েছে, এই পয়েন্টটিতে যদি আমরা ক্লিক করি এখানে আমার অসংখ্য কালার রয়েছে। এই কালারগুলো আমরা যে কোনো একটা কালার আমি দিয়ে দিতে পারি এখান থেকে। যেমন আমি এই কালারটা দিয়ে দিলাম। এখন যদি আমি মনে করি যে না এই কালারটা না, আমি এর বাইরে আমি কোনো একটা কালার দিতে চাচ্ছি, তখন সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই যে মোর ফিল কালার এইখানে একটি ক্লিক করতে হবে। ক্লিক করলে এই যে দেখেন এখানে রয়েছে স্ট্যান্ডার্ড এবং এখানে কাস্টম। আমি স্ট্যান্ডার্ড কালারও দিতে পারি এখান থেকে, আবার আমি কাস্টম কালারও এখান থেকে দিতে পারি। তো আমি কাস্টম কালার দিয়ে নিচ্ছি। এখানে অসংখ্য কালার রয়েছে, আমি যদি এই কালারগুলোকে আমি একটু হালকা ডিপ এবং লাইট করে নিই, আমি একটু লাইট করে নিচ্ছি। তাহলে দেখেন আমি যদি এখন ওকে দেই তাহলে আমার কিন্তু এই কালারটা হালকা লাইট হয়ে যাবে। দেখেন আমার কালারটা কিন্তু লাইট হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা একটা পিকচারকে কাস্টম করে নিতে পারি। তো এরপরে আমি যদি এই শেপটার ভিতরে পিকচার নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, চলে যেতে হবে সেভ ফিলে। সেভ ফিলে ক্লিক করার পর এই যে এখানে রয়েছে পিকচার অপশন, এখানে একটি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এই যে ওয়ার্ক অফলাইন নামের একটি অপশন চলে আসছে। এখান থেকে ক্লিক করে আমি যদি এখানে ডেস্কটপে দিয়ে দিই, ডেস্কটপে গিয়ে আমি যদি নিচের দিকে চলে যাই, এই ছবিটার উপর ক্লিক করে যদি ইনসার্টে দেই তাহলে দেখেন এই ছবিটা কিন্তু চলে আসলো। এইভাবে আমরা একটি পিকচারও সেভের ভিতরে নিয়ে আসতে পারি। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্ট কালারটা কি, অনেকগুলো কালারের মিশ্রণটাই হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। তো আমি এই গ্রেডিয়েন্টে ক্লিক করে নিচে চলে এসে এখানে মোর গ্রেডিয়েন্ট লেখা আছে, এখানে আমি একটি ক্লিক করব। ফরম্যাট পিকচার নামে একটি অপশন চালু হয়েছে, এইখান থেকে আমি এই গ্রেডিয়েন্ট ফিল এখানে একটি ক্লিক রেখে তারপর আমি নিচে চলে আসব। নিচে চলে এসে দেখেন আপনারা এখানে 4টি পয়েন্ট রয়েছে। এই 4টি পয়েন্ট আমরা এখান থেকে কমিয়ে ফেলতে পারি, আবার এখান থেকে বাড়িয়ে ফেলতে পারি। আমি যদি এখানে এই যে রিমুভ গ্রেডিয়েন্ট স্টপ রয়েছে এখানে যদি একটি ক্লিক করি তাহলে দেখবেন যে আমার 4টি কালারের মধ্যে একটি কমে গেছে। দেখেন আমি একটি ক্লিক করতেছি, আমার 3টি হয়ে গেছে। আবার যদি আমি অ্যাড করতে চাই একটি, তাহলে আমার এই প্লাস চিহ্নটা আছে, আমি এখানে ক্লিক করলে আমার কিন্তু আরেকটি এই কালারের পয়েন্ট চলে আসবে। তো আমি 3টি রাখতেছি, আমি এই 3টি নিয়ে কাজ করব। তো আমি সর্বপ্রথম এই কালারটাতে আমি ক্লিক রেখে যাই এই কালারের এখানে, এইখানে গিয়ে আমি যদি এই লাল কালারটা দিয়ে দিই তাহলে আমার এখানে একটি কালার চলে আসলো। তারপরে আমি আবার যদি এইখানে ক্লিক রেখে আবার কালারের উপর ক্লিক করে আমি যদি এই কালারটা দিতে চাই তাহলে আবার চলে আসলো। আবার যদি এইখানে রেখে কালারে গিয়ে আমি যদি এই হলুদ কালারটা দিতে চাই তাহলে আমার এই 3টি কালার কিন্তু চলে আসলো। আমরা এইখান থেকে এই দিক সেদিক করে নিতে পারবো, কোন জায়গায় রাখতে চাচ্ছি, কিভাবে রাখতে চাচ্ছি, এইগুলো নিজে থেকে করে নিতে পারবো। আবার এইখানে ডাইরেকশন নামের একটি অপশন রয়েছে, এখানে যদি ক্লিক করি আমরা কোন পজিশনে রাখতে চাই, এই কালারটিকে কোন পজিশনে, এখানে পজিশনগুলো দেখিয়ে দিচ্ছে। তো আমি যদি এইখানে ক্লিক করি তাহলে আমার এই সেভটি এই পজিশনে হয়ে যাবে। দেখেন আমার এই পজিশনে হয়ে গেল। এইভাবে আমরা গ্রেডিয়েন্ট কালারের কাজ করে নিতে পারি। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে টেক্সচার। এখানে অসংখ্য পিকচার দেওয়া রয়েছে, আমি যদি যে কোনো একটাতে ক্লিক করি তো আমার টেক্সচারটা কিন্তু সেভের ভিতরে বসে যাবে। যেমন আমি যদি এইটা ক্লিক করি দেখেন আমার সেভের ভিতরে কিন্তু বসে যাচ্ছে। অনুরূপভাবে যদি আমি আরেকটা নিয়ে আসতে চাই তো সেক্ষেত্রে আমি এইটাতে ক্লিক করি, দেখেন আমার সেভের ভিতরে টেক্সচারটা সুন্দরভাবে বসে যাচ্ছে। তো এইভাবে সেভের ভিতরে পিকচার নিয়ে আসা, টেক্সচার নিয়ে আসা বা ফিল কালার দেওয়া অসংখ্য কাজ সেভ ফিল থেকে করে ফেলতে পারি। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সেভ আউটলাইন। তো সেভ আউটলাইনের কাজটা কি, এই যে এই শেপটা রয়েছে এই শেপের আউটে এই যে এইগুলোতে যে কালারটা আমরা ইউজ করে থাকি সেটাকে কিভাবে মডিফাই করব বা সেই কালারটা কিভাবে দেব সেইটাই হচ্ছে সেভ আউটলাইনের কাজ। তো আমি যদি সেভ আউটলাইনে চলে যাই, এখানে যদি আমি পয়েন্টে ক্লিক করি, পয়েন্টে ক্লিক করে আমার এখানে অসংখ্য কালার রয়েছে, আমি যে কোনো একটি কালার আপনাদের বোঝার সুবিধাতে আমি লাল কালারটা দিয়ে দিচ্ছি চোখে পড়ার জন্য। আমি এইখানে লাল কালারটা দিলাম, দেখেন এইখানে আমার কিন্তু একটা
কালার কিন্তু চলে এসেছে। তো এই কালারটাকে যদি আমি আবার একটু মডিফাই করতে চাই তাহলে আমি কিভাবে করব, আমি মোর আউটলাইন কালারসে চলে যাব। এখান থেকে আমার এই যে স্ট্যান্ডার্ড এবং কাস্টম এই দুটি কালার রয়েছে, তো স্ট্যান্ডার্ড কালার এখানে রয়েছে, আমি কাস্টমে চলে যাচ্ছি। কাস্টমে চলে গিয়ে আমি যদি এইটাকে হালকা একটু ডিপ করে দেই বা হালকা লাইট করে দেই, আমি যেমন এখানে রেখে আমি একটু ডিপ করে দিচ্ছি, তাহলে দেখেন আমি যদি এখন ওকে দেই, দেখেন আমার এই কালারটা কিন্তু ডিপ হয়ে গেছে। এই আউটলাইন কালারটিকে যদি আমরা একটু মোটা দেখতে চাই বা চিকন দেখতে চাই তাহলে আমরা কি করব, আমরা চলে যাব আউটলাইনে গিয়ে আমরা এখান থেকে আমরা চলে যাব ওয়েটে গিয়ে আমরা যদি এখানে 6 করে দেই তাহলে দেখেন মোটা হয়ে যাচ্ছে। আবার এই আউটলাইনটাকে যদি আমরা আরেকটু মডিফাই করতে চাই তখন আমি কি করব, সেভ আউটলাইনে ক্লিক করে আমি যদি চলে যাই এই যে ওয়েটের এখানে মোর লাইনসে চলে যাই, মোর লাইনসে গিয়ে এখানে রয়েছে কম্পাউন্ড টাইপ, এই কম্পাউন্ড টাইপের উপর ক্লিক করে যদি আমি আরো মোটা নিতে চাই তাহলে আমি এই যে দেখেন সামনের যে দাগটি রয়েছে, আমি যদি এখানে ক্লিক করি, এই যে এখানে আমার 6 রয়েছে, এখানে যদি আমি আর একটু বাড়িয়ে দিই 10 করে দিলাম, তাহলে দেখেন উজ্জ্বল হলো এবং মোটা হয়ে গেল। এরপরে আমরা যদি মনে করি যে এই আউটলাইনটা আমরা রাখবো না, এই আউটলাইনটা রাখবো না, আমরা অন্য কোনো আউটলাইন আমরা এখানে দিতে চাচ্ছি, তাহলে আমরা আউটলাইনে চলে যাব। এখান থেকে যদি আমরা ড্যাশ দিতে চাই তাহলে আমরা ড্যাশে চলে যাব। ড্যাশে গিয়ে এই যে আমাদের ডট ডট রয়েছে, আমরা এখানে একটা ক্লিক করব, দেখেন আমার ডট ডট কিন্তু এখানে চলে এসেছে। তো আমরা যদি আবার মনে করি যে এইটাও আমার ভালো লাগতেছে না, আমার প্রথমে যেটা ছিল আমার সেটাই দরকার, তাহলে আমরা কি করব, আবার এই যে সেভ আউটলাইনে গিয়ে আমরা এখানে কোনো কিছুই রাখতে চাচ্ছি না, তাহলে নো আউটলাইন দিলেই আমাদের কিন্তু আগের অবস্থায় ফিরে আসবে। আমি নো আউটলাইনে দিচ্ছি, আমার কিন্তু সেভটি আগের অবস্থায় ফিরে আসছে। তো এইভাবে আমরা সেভ আউটলাইনের কাজগুলো করে নিতে পারি। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সেভ ইফেক্টস। তো সেভ ইফেক্টস এর এখানে অসংখ্য পয়েন্ট রয়েছে, আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি আপনাদের, আপনারা এগুলো প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। তো সর্বপ্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে যে প্রিসেটের কাজটা হচ্ছে এই যে দেখেন এখানে একটি চ্যাপ্টা বা মোটা একটু সেভের ধরন রয়েছে। তো আমি যদি এটার উপর ক্লিক করি দেখেন আমার সেভটা কিন্তু একটু মোটা হয়ে গেছে। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে শ্যাডো। তো শ্যাডো হচ্ছে কি একটি ছায়ার মতো কাজ করবে। তো আমি যদি শ্যাডো থেকে এইটি দিই তো আমার নিচে দেখেন একটি ছায়ার মতো চলে আসছে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছায়ার মতো চলে আসছে। তো এখান থেকে যদি আমরা আগের অবস্থায় ফিরে আসতে চাই তাহলে আমরা এখান থেকে শ্যাডোতে গিয়ে নো শ্যাডো করে দেবো, তাহলে আমরা আগের অবস্থায় ফিরে আসলাম। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে রিফ্লেকশন। তো রিফ্লেকশনের কাজটা কি, রিফ্লেকশনের কাজটা যদি আমরা অনেক সময় পানির সামনে গিয়ে দাঁড়াই তাহলে দেখবেন আমাদের রিফ্লেকশন পড়ে বা প্রতিবিম্ব পড়ে। তো এইটাই হচ্ছে রিফ্লেকশনের কাজ। যদি আমি এখানে এই রিফ্লেকশনটা দিই তাহলে দেখবেন আমার প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে, এই শেপটার একটি প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে। আবার যদি আমরা নান করে দিতে চাই তাহলে আমরা এখানে রিফ্লেকশনে গিয়ে আমরা যদি নো করে দেই তাহলে আগের অবস্থায় ফিরে আসবে। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে গ্লো। তো গ্লোর কাজটা কি, আমাদের সেভের বর্ডারের চারিপাশে আমরা একটি গ্লো দিয়ে দিতে পারি, যে কোনো আমরা একটু গ্লো দিলে হালকা একটু গ্লো হয়ে যাবে। আমরা যদি আবার আগের অবস্থায় ফিরে আসতে চাই তাহলে গ্লোতে ক্লিক করে আমরা নো গ্লো করে দিলেই আগের অবস্থায় সেটি ফিরে আসবে। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সফট। তো সফটের কাজটা কি, আমি যদি হালকা থেকে 1 পয়েন্টে যাই তাহলে দেখেন এটা ভারীর দিকে যাচ্ছে। তো আমি যদি এখানে ক্লিক করি দেখেন আমার এই জিনিসটা ভারী পজিশনে হয়ে যাচ্ছে। তখন আমি এখান থেকে যদি আবার চেঞ্জ করতে চাই তাহলে আমি এখান থেকে নো সফটে দিলেই চেঞ্জ হয়ে যাবে। এরপর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে লেবেল। তো লেবেলের কাজটা হচ্ছে আমার এইখানে সেভের যে ধরনগুলো রয়েছে আমি যে কোনো একটি ক্লিক করলে আমার সেভের ধরনটা এরকম হয়ে যাবে। দেখেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার সেভের ধরনটা কিন্তু ওরকম হয়ে যাচ্ছে। আবার যদি নো করতে চাই তাহলে আমি লেভেলে গিয়ে আমি নো লেভেল করে দিলে আগের অবস্থায় ফিরে আসবে। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে 3D রোটেশন। তো 3D রোটেশনের কাজটা কি, এখান থেকে বিভিন্ন রকমের 3D রোটেশন করে নিতে পারি। এখানে যদি আমি শেপটার উপর ক্লিক করে আমি যদি চলে যাই 3D রোটেশনে, যেই শেপটা নিতে চাচ্ছি এই যে এইটা নিলাম, আমার শেপটা কিন্তু এরকম হয়ে গেল। আবার যদি আমি অন্যটা নিতে চাই তাহলে আমি 3D রোটেশন থেকে নিতে চাই তাহলে আমি এইখানে ক্লিক করলে আমার শেপটা এরকম হয়ে যাচ্ছে। এইভাবে আমরা সেভ ইফেক্টস এর কাজগুলো এখানে সহজেই করে নিতে পারি। যদি এই ভিডিওটি উপকারে আসে এবং ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, কমেন্টস করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সেভ সম্পর্কে আমার আরো কিছু ভিডিও রয়েছে, আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান এবং আমার এমএস ওয়ার্ডের অন্যান্য ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে এমএস ওয়ার্ডের অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। একটি ডকুমেন্টে সেভ ইনসার্ট করতে হলে আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবের আন্ডারে ইলিস্ট্রেশন গ্রুপ রয়েছে,
এই গ্রুপে চলে যেতে হবে। এই গ্রুপে গিয়ে সেভস নামের একটা অপশন দেখা যাচ্ছে, এইখানে একটি অ্যারো পয়েন্ট দেখা যাচ্ছে, এইখানে যদি ক্লিক করি আমরা এখানে অসংখ্য সেভ রয়েছে, আমরা এখান থেকে ইনসার্ট করে নিতে পারি। যেমন এই যে আমাদের এখানে হার্ট রয়েছে, এই হার্টের সেভটা ড্রয়িং করে নিব। এখানে আমি ক্লিক করলে ড্র করে নিই, তাহলে দেখেন আমার সুন্দর একটি সেভ হয়ে গেল। এই শেপটি ড্রয়িং করার পর আমরা যদি এই শেপের উপর ক্লিক করি তাহলে আমরা একটা ফরম্যাট নামের অপশন চালু হয়ে যাবে। এখানে এই ফরম্যাট নামের অপশন দ্বারা আমরা এই শেপটাকে মডিফাই করতে পারবো। আজকে এই অড আর্ট স্টাইল থেকে শুরু করে রোটেশন পর্যন্ত এই টপিক গুলো সম্পর্কে আলোচনা করব। আজকে আমি অড আর্ট স্টাইল সম্পর্কে আলোচনা করব। তো অড আর্ট স্টাইল নিয়ে আলোচনা করতে হলে আমাদের একটি টেক্সট বক্সের প্রয়োজন পড়বে। তো আমি শেপটাকে ডিলিট করে দিচ্ছি, দিয়ে একটি টেক্সট বক্স আমি ক্রিয়েট করে নিচ্ছি। এখানে আমি একটি টেক্সট বক্স ক্রিয়েট করে নিলাম। এইখান থেকে আমি একটি যে কোনো লেখা আমি এখানে লিখে দিতে পারি। যেমন আমি এখানে আমার চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি, এখানে তারেক টপ 10 টেকনোলজি আমি এটি লিখে নিচ্ছি। তো আমি তারেক টপ 10 টেকনোলজি এই লেখাটিকে যদি অর্ডার দ্বারা স্টাইল করতে চাই, দেখেন এখানে আমার অসংখ্য অর্ডার রয়েছে বা এই ছোট একটা পয়েন্ট রয়েছে, এই মোর পয়েন্টে যদি আমি ক্লিক করি যে কোনো আমি একটি অর্ডার নিয়ে নিতে পারি। এখানে যদি আমি এটাকে মার্ক করি, দেখেন আপনারা আমি মার্ক করলাম, মার্ক করে আমি যদি এইটা নিতে চাই আমার এরকম হয়ে যাচ্ছে। আবার যদি আমি অন্যটা নিতে চাই আমি অন্যটা নিতে পারবো, আবার যদি আমি এলাস্টিকটা নিতে চাই আমার এরকম হয়ে যাবে। এইভাবে আমরা যেটা খুশি সেটা নিতে পারি। আমি যদি এইটাতে ক্লিক করি তাহলে আমার এরকম হয়ে গেল। এইভাবে আমরা অর্ডারের স্টাইল গুলো করে নিতে পারি। আমি অর্ডার নিয়ে বিস্তারিত একটি ভিডিও বানাবো, সেখানে বিস্তারিত আলোচনা থাকবে। আপনারা সেই ভিডিওটা দেখলে একেবারে ক্লিয়ার হয়ে যাবেন অর্ডার সম্পর্কে। এরপরে তিনটি অপশন রয়েছে এখানে, যে টেক্সট ফিল্ড, টেক্সট আউটলাইন এবং টেক্সট ইফেক্ট। তো এই তিনটি অপশন আমি এর আগেও শেয়ার করেছি আপনাদের সাথে। সেভ ফিল্ড, সেভ আউটলাইন, সেভ ইফেক্ট সম্পর্কে আলোচনা করেছিলাম। আর এখানে হচ্ছে টেক্সট ফিল্ড, টেক্সট আউটলাইন এবং টেক্সট ইফেক্ট, এই তিনটি অপশন রয়েছে। তো আমি টেক্সট ইফেক্ট এর ক্লিক করি, তারপরে আমি এখানে দেখতে পাবো ট্রান্সফর্ম নামের একটি অপশন। এই অপশনটি আমাদের জন্য খুবই প্রয়োজনীয় এবং এমএস ওয়ার্ডে কাজ করার জন্য খুবই দরকারি। এই ট্রান্সফর্মটা কি? ট্রান্সফর্মটা হচ্ছে আমরা যখন একটি কভার পেজ তৈরি করতে যাই তখন এই ট্রান্সফর্মটার কাজটা দরকার পড়ে, এবং আমরা যদি কোনো স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানের কোনো কাজ করতে যাই তো সেক্ষেত্রে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের নামটি যদি আমরা উপরে লিখতে চাই তখন এই ট্রান্সফর্মের কাজটা আমরা এখান থেকে করতে পারি। তো আমি চলে যাচ্ছি ট্রান্সফর্মে ক্লিক করলে আমার এখানে অসংখ্য ধরনের ফরম্যাটটা চলে এসেছে। তো আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যে কাজটা করে থাকি, তো নর্মালি আমরা প্রথমকার যে অপশনটা রয়েছে এই অপশনটাই আমরা অনেক বেশি কাজ করে থাকি এবং আমাদের কভার পেজের জন্য এই অপশনটা বেশি ইউজ করে থাকি। এখানে ক্লিক করলে আমার এরকম চলে আসতেছে। আবার এখানে দেখেন অসংখ্য ট্রান্সফর্ম রয়েছে, যেমন আমার এইটা নিতে পারি বা এরকম ভাবে নিতে পারি। আমরা যেটা খুশি এখান থেকে আমরা ওইভাবে নিতে পারি। তো আমরা মূলত এই কাজটা এখান থেকে করি এবং এটাও আমরা করে থাকি অনেক সময়। তো আবার যদি আপনারা এখান থেকে নর্মাল ওয়েতে নিতে চান তাহলে আপনারা কি করবেন, এখান থেকে ক্লিক করে চলে যাবেন ট্রান্সফর্মে গিয়ে এই যেখানে নো ট্রান্সফর্ম করা আছে এইখানে ক্লিক করলে আবার নর্মাল ওয়েতে চলে আসবে। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে টেক ডাইরেকশন। তো টেক ডাইরেকশনের কাজটা কি? এই শেপের ভিতরে যে টেক্সটটি রয়েছে এই টেক্সটটি কোন পজিশনে থাকবে সেটাই হচ্ছে টেক্সট ডাইরেকশনের কাজ। তো আমি যদি এখানে দেখাই টেক্সট ডাইরেকশনের এখানে পয়েন্টে ক্লিক করি তাহলে আপনারা দেখেন এখানে রয়েছে রোটেট অল টেক্সট 90 ডিগ্রি, রোটেট অল টেক্সট 270 ডিগ্রি। আমি যদি 90 ডিগ্রিতে ক্লিক করি তাহলে আমার লেখাটি ওপর থেকে নিচ দিকে হবে। আমি এখানে ক্লিক করলে ওপর থেকে আমার এই যে লেখাটি শুরু হয়েছে ওপর থেকে নিচ দিকে যাচ্ছে। আমি যদি আবার এইখানে 270 ডিগ্রিতে ক্লিক করি তাহলে দেখেন নিচ থেকে উপর দিকে যাচ্ছে। আবার যদি আমি হরিজন্টাল ক্লিক করি তাহলে আমার প্রথমে যেভাবে আমার লেখাটি ছিল নর্মাল হয়তো হরিজন্টাল হয়ে যাবে। এই যে দেখেন আমার প্রথমে যেভাবে ছিল আমার সেইভাবে লেখাটি কিন্তু চলে এসেছে। এরপরে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট টেক্সট, অর্থাৎ এই শেপটার ভিতরে আমার এই টেক্সটের অ্যালাইনমেন্টটা কিভাবে থাকবে। আমার নিচে থাকতে পারে, উপরে থাকতে পারে, আবার মিডিলে থাকতে পারে। এই টেক্সটের অবস্থানটাই বোঝাচ্ছে হচ্ছে এই অ্যালাইনমেন্ট টেক্সট। তো আমি যদি এই পয়েন্টে ক্লিক করি দেখেন আমার তিনটি অপশন রয়েছে এখানে, টপ, মিডিল, বটম। তো আমি যে কোনো জায়গায় রাখতে পারি। আমি যদি বলি যে এটা মিডিলে রাখবো এই টেক্সটটি তাহলে আমি ক্লিক করলে এখানে মিডিলে চলে আসবে। আবার যদি বটমে রাখতে চাই তাহলে নিচে চলে আসবে। আবার যদি আমি মনে করি যে না আগের অবস্থায় আমি টপে রাখবো তাহলে আমি টপে ক্লিক করলে আমার লেখাটি কিন্তু টপে চলে আসবে। এইভাবে আমরা অ্যালাইনমেন্টের কাজগুলো করে নিতে পারি। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে পজিশন। তো পজিশনের কি কাজটা? পজিশনের কাজটা হচ্ছে আমি লেখার মধ্যে কোন জায়গাতে এই
ছবিটাকে রাখতে চাচ্ছি সেটা হচ্ছে এই পজিশনের কাজ। তো আমি যদি পজিশনে ক্লিক করে যদি আমি এখানে ক্লিক করি, দেখেন প্রথমে চলে আসলো। আমি যদি এই ছবিটাকে এইদিকে মুভ করাই তাহলে আমার লেখাগুলো দেখেন, আপনার লেখাগুলো কিন্তু ভিতরে নেই, সাইডে চলে আসছে। আমি যদি আবার এইদিকে নিয়ে আসি, দেখেন আমার লেখাগুলো কিন্তু এই পাশে চলে আসছে, মানে পিছনে লেখাগুলো থাকবে না। তো এরকম ভাবে আমরা পজিশনটা চেঞ্জ করতে পারি। আমরা র্যাপ টেক্সটে চলে যাব। এখান থেকে আমরা সর্বপ্রথম যে অপশনটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ইনলাইন উইথ টেক্সট। আমি যদি এই প্রথম অপশনটিতে ক্লিক করি, আপনারা দেখবেন এই টেক্সটের সাথে ইনলাইন হয়ে গেছে, ইনলাইন উইথ টেক্সট। আমি এখানে ক্লিক করলাম, দেখেন আমার এখানে ইনলাইন হয়ে গেছে। আবার এই কাজটা আমি অন্য আরো দুই ভাবে করতে পারি। যেমন এই যে এখানে পজিশন রয়েছে, এখানে পজিশনের উপরে সর্বপ্রথম দেখা যাচ্ছে ইনলাইন উইথ টেক্সট, এখান থেকেও করা যাবে। আবার এইখানে লেআউট অপশন দেখা যাচ্ছে, এখান থেকে যদি আমি ক্লিক করি তাহলে এইখানে দেখেন সর্বপ্রথম যে অপশনটা রয়েছে ইনলাইন উইথ টেক্সট, এইখান থেকেও আমরা এই কাজটি করতে পারি। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে স্কোয়ার। আমরা এই অপশনটিতে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো লেখাটি আমাদের চারিপাশ থেকে স্কোয়ারের মতো হয়ে যাবে। আমরা যদি মিডিলে নেই, মিডিলে নিয়ে আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো স্কোয়ার আকারে চলে আসছে। তো এরপরে যে অপশন দুইটি রয়েছে টাইট এবং থ্রু, এই স্কোয়ার টাইট থ্রু তিনটির কাজ প্রায় সেম, একটু চেঞ্জ আছে। যেমন আমি টাইটের উপরে যদি ক্লিক করি তাহলে লেখাগুলো আরেকটু কাছাকাছি হয়ে যাবে, দেখেন লেখাগুলো আরেকটু কাছাকাছি হয়ে যাবে। সেম ওয়েতে আমি যদি থ্রু এর উপর ক্লিক করি তাহলে লেখাটি আবার হালকা একটু পার্থক্য আপনারা লক্ষ্য করছেন। এইভাবে এই তিনটি অপশনের কাজ একই রকম হয়ে থাকে। এরপরে যে অপশনটি রয়েছে টপ এবং বটম, এই অপশনটির কাজ কি? এই অপশনটির কাজ হচ্ছে উপরে এবং নিচে লেখাগুলো চলে যাবে। আমার কিছু অংশ লেখা উপরে থাকবে, কিছু অংশ লেখা আমার নিচে চলে যাবে। আমি এখানে ক্লিক করলে দেখেন আমার উপরের কিছু অংশ লেখা রয়েছে এবং নিচে কিছু অংশ লেখা রয়ে গেছে। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে বিহাইন্ড টেক্সট। তো বিহাইন্ড টেক্সটের কাজটা এর আগে আমি দেখিয়েছি আপনাদের, তারপর আমি বলে দিচ্ছি যে আমি যখন বিহাইন্ড টেক্সটে ক্লিক করতেছি তখন আমার ছবিটা পিছনে চলে যাচ্ছে এবং টেক্সট গুলো সামনে চলে আসছে। এইটাই হচ্ছে বিহাইন্ড টেক্সটের কাজ। আবার আমরা যখন ইন ফ্রন্ট অফ টেক্সট করতেছি তখন আমাদের কি হচ্ছে, ছবিটা আমাদের সামনে চলে আসছে, লেখাগুলো আমাদের পিছনে চলে যাচ্ছে। তো এইখানে আমরা বিহাইন্ড টেক্সট এবং ইন ফ্রন্ট অফ টেক্সটের কাজটা শিখে ফেললাম। আমাদের এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে এডিট র্যাপ পয়েন্ট। তো এইটার কাজ কি? আমি যদি এটার উপর ক্লিক করি চারটি পয়েন্ট আসবে, আমি যখন এগুলোকে টেনে দেব তখন এই র্যাপের ভিতরে কোনো টেক্সট থাকবে না। আমি করতেছি, আপনারা দেখেন, আমি এডিট র্যাপ পয়েন্টে ক্লিক করলাম, আমার এই যে দেখেন একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট, চারটা পয়েন্ট, এই পয়েন্টগুলো চলে এসেছে। আমি যদি এখান থেকে ধরে এইটাকে এইদিকে নেই একটু এবং এইটাকে ধরে এটাকে এইদিকে নেই তাহলে দেখেন আমার এই র্যাপের ভিতরে কোনো টেক্সট কিন্তু আসছে না। এটাই হচ্ছে এডিট র্যাপ পয়েন্টের কাজ। আবার যদি আমরা এটিকে নরমাল করতে চাই তাহলে ইন ফ্রন্ট অফ টেক্সট দিলেই এটি নরমাল হয়ে যাবে। এখান থেকে আরো দুটি অপশন রয়েছে, সেটি হচ্ছে মুভ উইথ টেক্সট, টেক্সটের সাথে এটি মুভ করবে কিনা, এবং ফিক্স পজিশন অন পেজ, পেজের ফিক্স জায়গায় থাকবে কিনা, এই দুটি অপশন এখানে রয়েছে। এরপরে যে অপশনটি রয়েছে মোর লেআউট অপশন, এখানে এই অপশনটি ইম্পর্টেন্ট রয়েছে আমাদের জন্য, এটি আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে পজিশন রয়েছে, এখানে টেক্সট র্যাপিং রয়েছে এবং সাইজ রয়েছে। আমি যদি পজিশনটা তো আগেই দেখিয়ে ফেলেছি, এখন টেক্সট র্যাপিংটা যদি দেখাই তাহলে এখানে ক্লিক করলে দেখেন এইভাবে যে পজিশনগুলো রয়েছে এখান থেকে দেওয়া যাবে, এবং এখান থেকে টেক্সট র্যাপিং এ চলে গেলে আমাদের এই যে এখানে রয়েছে বোথ সাইড, লেফট অনলি, রাইট অনলি, লার্জ অনলি, এইভাবে আমাদের যেহেতু বোথ রয়েছে, আমি এর পরের অপশনটি দেখা দিচ্ছি লেফট অনলি। আমার লেফট অনলিতে দিলে আমার টেক্সট গুলো লেফটে চলে যাবে। দেখেন আমি যদি এখানে ওকে দিই তাহলে আমার টেক্সট গুলো কিন্তু লেফটে চলে আসছে। এমন ভাবে আমরা আবার যদি রাইটে দিই তাহলে টেক্সট গুলো কিন্তু আমার রাইটে চলে আসবে। তো আমি এটা সরিয়ে নিচ্ছি, আমি এই পাশে করে নিচ্ছি দেখানোর জন্য, তাহলে দেখেন আমার রাইটে চলে আসছে। আবার এইখানে একটি অপশন রয়েছে, দেখেন আমার ডিস্টেন্সটা, আমি এই ডিস্টেন্সটা কতটুকু রাখতে চাচ্ছি। আবার যদি বোথ সাইডে চলে আসি, আমি দিয়ে ওকে দেই, এই যে দেখেন এইখানে আমাদের এই ফাঁকাগুলো রয়েছে, এইখানে আমাদের এই ফাঁকাগুলো রয়েছে, এই ফাঁকাগুলো যদি আমরা ডিস্টেন্সটা আরো বাড়িয়ে দিতে চাই এবং কমিয়ে দিতে চাই তাহলে আমরা কি করব, র্যাপ টেক্সটে চলে যাব, মোর লেআউটে অপশনে চলে যাব, তারপরে এইখানে ডিস্টেন্স ফ্রম টেক্সট থেকে আমরা টপে 1 ইঞ্চি করে রাখবো, 1 ইঞ্চি রাখি, এবং বটমে 1 ইঞ্চি রাখতে চাচ্ছি, 1 ইঞ্চি এখানেও দিয়ে দিলাম, এবং লেফটে আমি 0.5 রাখবো এবং রাইট আমি 5 রাখবো,
0.5 রাখলাম। এখন যদি ওকে দেই তাহলে আমাদের এই ডিস্টেন্সটা বেড়ে যাবে। দেখেন আমি ওকে করলাম, এই যে দেখেন আমাদের এইখানে ডিস্টেন্সটা কিন্তু বেড়ে গেল। আবার যদি আমরা কমাতে চাই তাহলে সেম ভাবে আমরা কমিয়ে ফেলতে পারি। এখান থেকে আমরা মোর অপশনে গিয়ে আবার যদি আমরা এখানে 0 দেই, এখানেও 0 দেই, আবার লেফটে 0 দেই, এখানে 0 দিলাম এবং এখানেও আমরা 0 দিয়ে দিলাম। আমরা ওকে প্রেস করলাম, দেখেন এই দূরত্বটা কিন্তু কমে গেছে। এভাবে আমরা কাজগুলো করে নিতে পারি। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ব্রিং ফরওয়ার্ড এবং সেন্ড ব্যাকওয়ার্ড। তো এইটির জন্য কি করতে হবে, আমাকে একটি ছবি ইনসার্ট করে নিতে হবে। তো আমি ইনসার্টে চলে গেলাম, পিকচারে চলে গেলাম। পিকচার থেকে আমি ডেস্কটপ থেকে একটি ছবি আমি ইনসার্ট করে নিলাম। আমি এই ছবিটি ইনসার্ট করে নিতে চাচ্ছি, তাহলে আমার এই ছবিটি আমার এখানে ইনসার্ট হয়ে গেল। এই ছবিটিকে আমি ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিলাম। টেক্সট করে দিয়ে আমি এখানে নিয়ে আসলাম এবং এই ছবিটিকে আমি একটু বড় করে নিলাম। এই যে আমার এই ছবিটা দেখেন, আমি এই ছবিটার উপরে রাখলাম এবং আমি এখানে যদি সেন্ড ব্যাকওয়ার্ডে গিয়ে আমি যদি সেন্ড টু ব্যাক দেই তাহলে এই ছবিটা আমার ছবির নিচে চলে যাবে। তাহলে দেখেন আমি যদি এখানে দেই, আমার এই ছবিটা সামনে চলে আসলো এবং এই ছবিটা পিছনে চলে গেছে। আবার যদি এই ছবিটাকে আমি এই ফ্ল্যাগ আলা ছবিটাকে আমি যদি সামনে নিয়ে আসতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ব্রিং ফরওয়ার্ড এই অপশনে ক্লিক করে আমার ব্রিং টু ফ্রন্ট এই অপশনটাতে ক্লিক করলে আমার এই ছবিটা সামনে চলে আসবে। দেখেন আমি এখানে ক্লিক করতেছি, এই ছবিটা আমার সামনে চলে আসবে। তো আমরা এইভাবেই ব্রিং ফরওয়ার্ড এবং সেন্ড ব্যাকওয়ার্ডের কাজটা করে নিতে পারি। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সিলেকশন প্যান। তো সিলেকশন প্যানের কাজটা কি, সেটা হচ্ছে হাইড করা এবং শো করা। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন এখানে শো অল লেখা রয়েছে এবং হাইড অল লেখা রয়েছে। আমি এই ছবি দুইটা যদি একসাথে হাইড করতে চাই তাহলে আমি যদি এইখানে হাইড অল এই অপশনটাতে ক্লিক করি তাহলে আমার ছবি দুইটা কিন্তু চলে যাচ্ছে। আবার যদি আমরা দেখতে চাই তো সেক্ষেত্রে আমরা কি করব, শো অল এই অপশনটাতে ক্লিক করলে আমার ছবি দুটা কিন্তু চলে আসবে। আমরা যদি একটি একটি করে ছবি দুইটাকে হাইড করতে চাই এবং শো করাতে চাই সেটিও আমরা এখানে করতে পারবো। দেখেন আমার এখানে পিকচার 8, এইখানে চোখের মতো আইকন রয়েছে, এখানে যদি আমি ক্লিক করি দেখেন আমার একটা ছবি কিন্তু হাইট হয়ে যাচ্ছে। আবার সেম হয়তো পিকচার 3 লেখা রয়েছে, এখানেও যদি আমি চোখের মতো আইকনটাতে ক্লিক করি তাহলে আমার এখানে কিন্তু হাইট হয়ে যাচ্ছে। দেখেন আমার দুইটি ছবি কিন্তু হাইট হয়ে গেল। আবার যদি আমি শো করাতে চাই তাহলে শো অল দিলে আমার ছবি দুটো কিন্তু শো হয়ে যাচ্ছে। এইভাবে আমরা সিলেকশন প্যানের কাজটি করতে পারি। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টের এখানে অসংখ্য অপশন রয়েছে, আমি এগুলো একটু করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো তার আগে আমি এই ছবিটাকে রেখে আমি এই ছবিটাকে ডিলিট করে দিচ্ছি। তো এইখানে দেখেন আমার এই ছবিটা রয়েছে, আমি এই ছবিটার উপরে ক্লিক করে ফরম্যাটে চলে যাব, তারপরে অ্যালাইনমেন্টে চলে যাব। আমি এখান থেকে অ্যালাইনমেন্ট লেফট, আমি যদি এইখানে ক্লিক করি তো আমার ছবিটা লেফটে চলে যাবে। দেখেন আমি ক্লিক করার সাথে সাথে আমার লেফটে চলে যাচ্ছে। আবার যদি আমি রাইটে নিতে চাই তাহলে আমি অ্যালাইনমেন্ট রাইট ক্লিক করলে আমার রাইটে ছবিটা চলে আসছে। এমনি ভাবে আবার যদি আমরা সেন্টারে নিতে চাই তাহলে আমরা সেন্টারে ক্লিক করলে সেন্টারে চলে আসবে। আবার যদি আমরা নিচে নিতে চাই তাহলে আমরা কি করব, অ্যালাইনমেন্ট বটমে ক্লিক করলে আমার এখানে কিন্তু নিচে চলে আসলো। তো এইভাবে অ্যালাইনমেন্টের কাজ করে নিতে পারি। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে রোটেট। তো আমরা এই রোটেট ক্লিক করলে দেখা যাচ্ছে রোটেট 90 ডিগ্রি, লেফট 90 ডিগ্রি এবং ফ্লিপ ভার্টিক্যাল এবং ফ্লিপ হরিজন্টাল, এই 4টি অপশন রয়েছে। তো আমরা যদি এখানে 90 ডিগ্রি রাইটে নিতে চাই তাহলে আমি এই অপশনটিতে ক্লিক করব। তার আগে আমি পজিশনটা নিয়ে চলে আসি, মিডিল পজিশনে রাখতে চাচ্ছি ছবিটিকে। এই যে 90 ডিগ্রি রোটেট হয়ে গেছে, আমি আবার যদি লেফটে ক্লিক করি 90 ডিগ্রি লেফট হয়ে যাবে। আবার যদি এখানে আমি ফ্লিপ ভার্টিক্যাল করি তাহলে আমার লম্বালম্বি হয়ে যাবে। ফ্লিপ ভার্টিক্যাল করলে আমার ছবিটি লম্বালম্বি উল্টো দিকে হয়ে গেছে। তো এইভাবে আমরা ছবিটিকে আমরা রোটেট করে নিতে পারি। এরপরে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে সেভ হাইট এবং সেভ ওয়েট। তো এই অপশনটার কাজটা কি, আমি যদি এই যে এইখানে একটা অপশন রয়েছে ধরে টান দেই তাহলে হাইট এবং ওয়েট দুইটাই বাড়বে। এইটা যদি টান দেই তাহলে আমার হাইটটা বাড়বে, আর এটা যদি টান দেই তাহলে আমার ওয়েটটা বাড়বে। তো এই কাজটি আমরা এখান থেকে করতে পারি। আমরা যদি এখানে বাড়িয়ে দেই তাহলে দেখেন আমরা হাইটটা বাড়তেছে, আবার যদি এখানে কমিয়ে দেই তাহলে দেখেন আমার হাইটটা কমে যাচ্ছে। আবার যদি এখানে আমরা কমিয়ে দেই, আবার এখান থেকে কমিয়ে দেই, আমরা এইভাবে কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারি হাইট এবং ওয়েটটা। আবার ম্যানুয়ালি করলে আমরা এখান থেকে ধরলে হাইট ওয়েট দুটাই বাড়বে, আবার এখান থেকে করলে শুধু হাইট বাড়বে, আর এখান থেকে যদি আমরা টান দিই তাহলে ওয়েট বাড়বে। এইভাবে আমরা কাজগুলো করে নিতে পারি।
তো মোটামুটি আজকে অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম। যদি এই ভিডিওটি উপকারে আসে এবং ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, কমেন্টস করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে